দিন আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মধ্যরাত থেকে উত্তপ্ত হতে দেখেছে। পেছনের কারণটা আমাদের অনেকেরই জানা হয়নি, প্রকৃত কারণটা। তখন শুধুমাত্র অভিযোগ আকারে এসেছিল যে একজন ছাত্রীকে জোর করে তার শ্লীলতাহানির চেষ্টা করা হয়েছে, তাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে। তার প্রতিবাদে ছাত্ররা ফুঁসে উঠেছে, রাতের আধারে তারা হল থেকে বেরিয়ে এসেছে, প্রতিবাদ করেছে। এই ব্যাপারগুলো আমরা দেখেছিলাম। কিন্তু যখন আমরা ওই বিশ্ববিদ্যালয়েরই একজন ছাত্রীর লেখায় দেখতে পারলাম, স্পষ্ট হতে পারলাম সেই রাতে কি ঘটনা ঘটেছিল, তখন প্রশ্ন আসে যে আমাদের সমাজটা আদতেও কি আর মানুষের সমাজ আছে, নাকি এই সমাজটা কুকুর বিড়ালের সমাজের চাইতেও খারাপ হয়েছে? কোনো কুকুর বিড়ালের সমাজেও এই ধরনের অনাচার, এই ধরনের নিকৃষ্টতম কাজ বোধহয় হয় না। যে ঘটনা উঠে আসলো ওই এক ছাত্রীর লেখায়, সেই ঘটনায় উঠে এসেছে সিসিটিভির ফুটেজে সেই ভয়ঙ্কর কর্মকাণ্ডগুলো করা এক যুবকের চেহারা। কি ভয়ঙ্করভাবে একজন নারীকে মেরে ফেলার চেষ্টা, তার সমস্ত কিছু কেড়ে নেওয়া, তার সম্ভ্রম কেড়ে নেওয়ার চেষ্টা, এবং সেই নারীর বীরত্ব গাথা উঠে এসেছে যে কোনোভাবে আর এক সেকেন্ডের অর্ধেক সময়ও যদি তার গলাতে ফাঁসটা লেগে থাকতো তাহলে তিনি মৃত্যুর কোলে ঢলে পড়তেন। চলুন সেই ভয়ঙ্কর গল্পটা একটু জেনে দেখি আর বুঝে দেখি আমাদের সমাজটা কোন দিকে গেল, এবং এই অধোগতি, অধঃপতন, সেই পতনটা আদৌ আমরা আর ঠেকাতে পারবো কিনা। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রোমহর্ষক সেই ঘটনার কথা। এই ঘটনাটা যখন আমি নিজে পড়ি গত রাতে, তখন আমিও নিজেকে সামলে রাখতে পারিনি। মনে হয়েছে যে এই গল্পটা আপনাদের সবারই জানা উচিত, যাদের জানার সৌভাগ্য হয়নি। ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন একজন ছাত্রী, মির্জা সাকি তার নাম, সেই পূর্ণতম এক্সপিরিয়েন্সটা দিয়েছে। অনেকেই জানতে চাচ্ছেন মূল ঘটনাটা কি। ঘটনার 13 ঘন্টা পার হয়ে গেলেও এটা লিখে ওঠার সাহস পাচ্ছি না। তাও সবাইকে আলাদা আলাদাভাবে যেহেতু জানানো সম্ভব না, চেষ্টা করছি গুছিয়ে লেখার। রাত 11:10 বা এর আশেপাশের সময় সাদা টি শার্ট এবং কালো প্যান্ট পরা এক যুবক ভিকটিম নারী শিক্ষার্থীর পিছু নেয় সালাম বরকত হল সংলগ্ন জামাইয়ের দোকান এলাকা থেকে। পুরাতন ফজিলাতুন্নেসা হল এবং আল বিরুনি এক্সটেনশনের বাস্কেটবল গ্রাউন্ডের মাঝামাঝি রাস্তায় এলে ক্রিমিনালের অস্বাভাবিক গতিবিধি লক্ষ্য করে উক্ত নারী শিক্ষার্থী জানতে চান যুবকটি ক্যাম্পাসের কিনা। পরিচিত হতে চাইলে ক্রিমিনাল উত্তর দেয় সে যাবি 48 ব্যাচ। এই পুরো কনভারসেশনের ডিউরেশন 40 সেকেন্ডের কাছাকাছি। এরই মধ্যে পেছন থেকে ক্রিমিনাল ভিকটিমের খুব কাছাকাছি চলে আসে এবং 2-3 সেকেন্ডের ব্যবধানে 11:13 দিকে কোনো কিছু আন্দাজ করে বুঝে ওঠার আগেই পেছন থেকে একটা লাইলনের জাল সর্বশক্তি দিয়ে ভিকটিমের গলায় পেঁচিয়ে ধরে। খুবই এগ্রেসিভলি পেছন থেকে গলায় পেঁচানো নাইলনের নেট টেনে টেনে মুখে হাত দিয়ে শ্বাস রোধ করে মেয়েটাকে পাশের ঝোপের ভেতরে টেনে হিঁচড়ে নিয়ে যায় ক্রিমিনালের ইন্টেনশন ক্লিয়ারলি তাকে মেরে ফেলা এবং ধর্ষণ করা। ভিকটিমের ভাষ্য অনুযায়ী আর 1 সেকেন্ডও এই অবস্থায় থাকলে নিশ্চিত মৃত্যু হতো। তার নিঃশ্বাস একেবারে বন্ধ হয়ে গিয়েছিল। বাঁচার জন্য তখন তিনি ক্রিমিনালকে বলেন সে যা চাই ভিকটিম তাই দেবে, কিন্তু প্রাণটা যেন কেড়ে না নেয়। তখন কিছুটা আশ্বস্ত হয়ে ক্রিমিনাল মুখ থেকে হাত সরায় এবং গলার বাঁধন কিছুটা শিথিল করে। সাথে সাথে মেয়েটা হেল্প হেল্প বলে চিৎকার করে ওঠে। এবং দুঃখের বিষয় হচ্ছে 3টা বাইক, একটা রিক্সা পাশ থেকে চলে গিয়েছে। তারা এই শব্দ শুনিয়ে তাকিয়েছেও ঝোপের দিকে, কিন্তু কেউই এগিয়ে আসেনি। চিন্তা করা যায় 3টা বাইক এবং একটা রিক্সা তখন গিয়েছে পাশ দিয়ে, তারা সেটা দেখেছে, ঝোপে চিৎকার হচ্ছে, কিন্তু কেউ সাহায্য করেনি। মেয়েটার গগনবিদারী চিৎকার, বাঁচার আকুতি ওখানে ফুটেজ দেখা প্রত্যেকটা মানুষকে কাঁদিয়েছে। হে আল্লাহ, কি অসহায় মুহূর্ত। এরপর 11:15-তে ভিকটিম ধস্তাধস্তি করে এক পর্যায়ে বের হয়ে আসতে সক্ষম হয় এবং কোনো মতে মেইন রাস্তায় এসে দাঁড়ায়।
এরপর ওই বাইকগুলো ফিরে আসে এবং ভিকটিমকে প্রক্টর অফিস এবং মেডিকেলে নিয়ে আসে। পরবর্তীতে ক্যাম্পাসের পরীক্ষার্থীরা প্রক্টর অফিসে জমায়েত হয় এবং সিসিটিভি ফুটেজ চেক করে ক্রিমিনালকে আইডেন্টিফাই করা যায়। সিসিটিভি ক্যামেরা নষ্ট, আলোক স্বল্পতা, অবাধ বহিরাগত প্রবেশ, জবাবদিহিতার অভাব, নিরাপত্তা বিষয়ে প্রশাসনের নীরব ভূমিকা, ধামাচাপা দেওয়ার চেষ্টা সবকিছুই প্রচণ্ড হতাশ করে। এবং তিনি শেষে লিখছেন যে তবে এই হতাশার মাঝেও শান্তি এটুকুই, ভিকটিম আমার দেখা পৃথিবীর সব থেকে শক্তিশালী, সাহসী আর বুদ্ধিমতী মানুষ। নো ওয়ার্ডস ক্যান এক্সপ্রেস হার কারেজ। আই এম প্রাউড অফ ইউ মাই গার্ল। এই ঘটনার সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত আমরা থাকব, প্রশ্ন করব, লড়াই করব আমাদের বোনের জন্য। আসেন লড়াইটা একসাথে করি, না হয় আজ উক্ত ভিকটিম, কাল আমি, পরশু আপনি বা আপনার কোনো বান্ধবী, বোন, মা, প্রেমিকা হব এই নরপিশাচদের শিকার। এই ঘটনার সুরাহা না হলে জাহাঙ্গীরনগর মেয়েদের জন্য স্বর্গ এই ন্যারেটিভটা আর এক্সিস্টই করবে না। বিশেষ দ্রষ্টব্য তিনি লিখেছেন যে ভিকটিমের প্রাইভেসি সর্বোচ্চ সম্মান জানিয়েছি আমরা, এই সম্মানটা আপনারাও জানাবেন। কোথাও ভিকটিমের নাম, তার সাবজেক্ট, তার শিক্ষাবর্ষ, তার গ্রামের বাড়ি, তার বাবার নাম কোনো কিছুই যেন প্রকাশ করা না হয়। প্রকাশ না করাই উচিত, আমরাও প্রকাশ করলাম না জানা থাকা সত্ত্বেও, কারণ তার ভবিষ্যৎ নষ্ট করা কোনো সুস্থ মানুষের কাজ নয়। আমরাও চাই যে এই ধরনের ঘটনা সমাজে না ঘটুক। এই ঘটনা সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে শুধুমাত্র বিশ্ববিদ্যালয় প্রশাসন না, সরকার অলরেডি 2টা দিন পার হয়ে গেল, সরকারের উচিত সর্বোচ্চ তাদের পাওয়ার ব্যবহার করে, রাষ্ট্রের যত ক্ষমতা আছে সমস্ত শক্তি ব্যবহার করে এই দুর্বৃত্তকে ধরে যথাযথ শাস্তির ব্যবস্থা করা, নতুবা আমার এই সোনার দেশটা আর সোনার দেশ থাকবে না। এটা ক্রমে পর্যায়ক্রমে অন্যদের দখলে চলে যাবে, যে দখলে অলরেডি গিয়েছে কিছুটা বলেই আমরা প্রতিদিন এরকম ন্যাক্কারজনক রোমহর্ষক ঘটনা পাই, কখনো স্কুল থেকে, কলেজ থেকে, কখনো মাদ্রাসা থেকে, বারবার। কিন্তু থামছে না, থামানোর চেষ্টা আমরা করছি না, কারণ এরকম ঘটনা শুধু প্রকাশ্যে আসে, গণমাধ্যমে নিউজ হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে লেখা হয়, কিন্তু শাস্তি হয় না। দর্শক, আপনার মতামত এই ব্যাপারে জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে। সুপ্রিয় দর্শক, তমনেলি আপনি এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তী যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা প্রকাশ করি সার্বক্ষণিক আমার পাশে থাকার জন্য, আমার কথাগুলো শোনার জন্য, চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। আজকে ব্যানার এবং হেডলাইনে যা লেখা হয়েছে সেটা তো আপনারা চিন্তা করছেন হঠাৎ করে এটা কি বললাম, যে আওয়ামী লীগের তৃণমূল কারা, এখানেও কোনো ফাঁকি আছে কিনা। আসলে এই প্রশ্নটা যে কারণে আমি করছি বা আমার মনে এসেছে, তা আজকের পরে হয়তো আমার ভিডিওটা যারা শুনবেন, যা বোঝার চেষ্টা করবেন, তারাও হয়তো ডটগুলো মিলাতে পারবেন যে আমি যেটা বলছি এই ডটের সাথে আসলে মিলানো যায় কি না। আওয়ামী লীগের তৃণমূল কার, আমরা আম জনতা যারা আছি, আমরা যারা দেখি যে আওয়ামী লীগের তৃণমূল বলতে আমরা তাদেরকেই বুঝাচ্ছি যারা গত 17 বছর কোনো কমিটিতে ছিল না, কোনো হাই খাওয়াতে ছিল না, কোনো কিছুতেই ছিল না। কিন্তু এই আওয়ামী লীগের দুর্দিনে এসে, আওয়ামী লীগ যখন পুরোপুরি আপনার নেতারা কেউ নেই, মাঠে নেই, নেতারা কোথায়, কে কোথায়, মাঠে নেই। অবশ্য একদম যে সব নেতারা মাঠে নেই তা না, কিছু কিছু নেতা জেলে আছে, কিছু কিছু নেতা হয়তো আছে আপনাদের সাথে খোঁজখবর রাখছে, তাদের সেই দলীয় যে ছিল, যেমন এক একজনের যে ফ্যান ফলোয়ার ছিল, যেমন এক একজন নেতা নামলে, যেমন নেতা সকালবেলা ঘুম থেকে উঠলে এখানে শত শত নেতাকর্মী, নেতা কোথাও গেলে তার পেছনে হাজারো কর্মী, সেই অবস্থার সেসব নেতারা কেমন জানি হাওয়ায় মিলিয়ে গেছে, ওই যে কর্পূরের মতো। বা আপনার আরেকটা বলতে পারেন যে ওই যে আমরা শরীরে যে বডি স্প্রের মতো উড়ে গেছে, দিলাম 1 ঘন্টা পর আর নাই। সেই অবস্থায় যারা এতদিন
কোনো কিছু খায়নি, কোনো কিছু আগেও ছিল না, পিছেও ছিল না, তারাই আজকে মিছিল মিটিং করছে, তারাই বাংলাদেশের বিভিন্ন জায়গায় মিছিল মিটিং করছে, জেল খাটতেছে, ঘর বাড়ি ভাঙছে, ফ্যামিলির সাথে থাকতে থাকতে বাবা মা অত্যাচারিত হয়েছে। এই অবস্থা, এদেরকে আমরা মূলত তৃণমূল বুঝি। তা ঘটনা হচ্ছে, আসলে তৃণমূল যাদেরকে বুঝি তারা কি আসলেই তৃণমূল, আসলেই তৃণমূল কিনা, বা তাদের প্রতি কি এখনো আমাদের সেই সমস্ত নেতারা কি আসলে সেইভাবে কি তাদেরকে সম্মানটা দিচ্ছে কিনা। আপনার একটা এক্সাম্পল দেই, আপনারা অনেকেই যান এই হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, টেলিগ্রাম গ্রুপে অনেকেই যান কথা বলতে, এবং তখন দেখবেন যে সেখানে একটা পোস্টার দেওয়া হয়, ধরেন অমুক ভাইয়ের প্রধান অতিথি মানে বিশাল নেতা, এরপরে সভাপতিত্ব করবেন অমুক ভাই, আরও 4-5 জনের নাম আসলো আজকে ভাইয়ের বক্তৃতা শুনতে, তৃণমূলের সাথে কথা বলবেন ভাই, ভাই তখন আসেন। তো নেতাজি যখন আসেন, নেতাজি সুভাষচন্দ্র বসু, নেতাজি আসার আগে আপনাদের সবাইকে ওই বিভিন্ন নেতারা বলেন যে আপনারা সবাই 1 মিনিট করে বলবেন, 30 সেকেন্ড বলবেন, এর বেশি বলতে পারবেন না। তখনও নেতা আসে নাই, মিটিং শুরু হলো ধরেন সন্ধ্যা 7টায়, 10টা পর্যন্ত মিটিং চলে, একজন বলতেছে আমি অমুক জেলার নেতা, আমি তমুক জেলার নেতা। এরপরে নেতাজি সুভাষচন্দ্র বসু যখন আইসা পৌঁছান, তখন উনি আর কারো কথা শুনেন না, বা শুনলেও ওই সময় দেওয়া হয় ওই কোনো সেন্ট্রাল লিডারের চামচা, কোনো ওয়ার্ড, কোনো থানা বা কোনো উপকমিটির নেতারা, ওনারা একটু জ্ঞানগর্ভ বক্তৃতা দেন, 2 মিনিট হোক আর 3 মিনিট হোক, এবং ওনারা বুঝান যে নেতা আমরা সব সামাল দিয়ে ফেলেছি, কোনো সমস্যা নাই। কারণ ওনারা বলার পরে এরপরে নেতাজি সুভাষচন্দ্র বসু বক্তৃতা দিয়ে আসতে শেষ। এই তো হয়। তো এখন আসেন যে তৃণমূল, আমি যেটা আগেই বলছিলাম যে তৃণমূলকে নিয়ে এমন কোন একটা পোস্টার কি হইতে দেখেছেন যা আজকে তৃণমূলের এই কর্মী আসবে, যারা জেল খেটেছে, অত্যাচারিত হয়েছে, মিছিল মিটিং করেছে, তারা আসবে, সুতরাং নেতাজিও আসবেন, নেতাজি আপনিও কথা বলবে, আপনি হয়তো প্রথমে বলবেন আগে যেমন তৃণমূল বলছে, এবার আপনি কথা বলবেন, এরপর আমার এই তৃণমূলের 3 জন 4 জন 5 জন বা 2 জন, একজনই আসবে, তার কথা আপনারা সবাই শুনবেন, সে কি কি বলতে এটা শুনবেন, এরপরে মিটিং শেষ হবে। হইতে দেখছেন এখন পর্যন্ত? দেখেন নাই। আর যদি এভাবে কেউ করে, সেই মিটিংয়ে কোনো নেতা আসবে না, বলবে হ্যাঁ আমি এত বড় সেন্ট্রাল লিডার, আমারে বাদ দিয়া তুমি তৃণমূলের ব্যাপারটা জেল খেটে আসছে 16 মাস 18 মাস, এখন সে এসে এখানে কথা বলবে, আমি তার কথা শুনতে আসছি কিনা। এটা হচ্ছে, এরকমই হবে, ঠিক না? দেখি, যদি আপনারা আমার কথা যদি মনে না ধরে বা আমার কথা যদি আপনাদের বিশ্বাস না হয়, তাহলে কালকে চেষ্টা করেন, যে কোনো একজন নেতাকে বলেন, প্রস্তাব দেন যে নেতাজি আপনি আসবেন, অতীতে যেমন আপনি বক্তৃতা দিয়ে মিটিং শেষ হইতো এবং সবাই আপনার কথা শুনছে এবং আমাদেরকে চান্সই দেয় না, আমরা 1 মিনিট করে আগে কথা বলছি, যত ওই যে বিভিন্ন কমিটির সভাপতি, থানা, ওয়ার্ড, ওই মহানগর কমিটির নেতারা এসব বক্তৃতা দিছে, এরপর আপনার বক্তৃতা দিয়ে শেষ, এরকম হবে না। এবার আপনি আমাদের মতন আসবেন, আগে থেকে আপনারা আপনাদের ছোটোখাটো বক্তৃতা দিবেন, এরপরে যায় আমরা কথা বলবো 2 জন বা 3 জন। তার মানে প্রধান অতিথি আমরা, আর আপনারা সব বিশেষ অতিথি থাকবেন। এইভাবে করে দেখি বলেন তো কোনো নেতাকে কোনো নেতা আসার জন্য রাজি হয় কিনা? হবে না। এই জন্যই বলছি, এখনো কি আসলে তৃণমূল কর্মী বলে বলে কি শুভঙ্করের ফাঁকি দেওয়া হচ্ছে কিনা, বা এই যখন ঘটনা, তার কারণ হচ্ছে আপনার বিভিন্ন জায়গায় দেখবেন নেত্রীও আসে, নেত্রীও কিছু কিছু মিটিংয়ে আসে। এখন নেত্রী সর্বশেষ ওনার বক্তব্য দিবেন, উনি বুঝে ঠিক আছে, কিন্তু ওই সময় নেত্রী যখন আসে, নেত্রীর সামনে, নেত্রী আসার পরে যদি 15 মিনিটের সময় থাকে যে নেত্রী এসে যান, 15 মিনিট কথা শুনবেন, ওই সময় কোনো সেন্ট্রাল লিডার বা কোনো ওয়ার্ড, থানা বা মহানগর কমিটির নেতা ছাড়া বাকি তৃণমূলকেও কথা বলতে পারেন? আসলে আপনারা কি বলতে পারছেন নেত্রীর কান পর্যন্ত যে নেত্রী এই সমস্যা, নেতারা এই করছে? সেই চান্স আপনাকে দিবে না। সেই চান্স আপনাকে দিবে না কে? সেটা নেত্রী না, সেই চান্স আপনাকে দিবে না ওই সব ওই যে চাটুকার গ্রুপ, যারা ওই যে অতীতের মতো এখনো ফেসবুক, মেসেঞ্জার বা আপনার অন্যান্য গ্রুপ কলগুলোকে মেনটেন করে, তারাই দিবে না আপনাদের। কারণ হচ্ছে যে ওরা চায় না যে নেত্রীর কান পর্যন্ত আপনার কথা পৌঁছাক, কারণ ওরা তো সার্বক্ষণিক, ওরা তো নেত্রী আসার সাথে সাথে নেত্রী আমি অমুক জেলার, অমুক থানার, অমুক ওয়ার্ডের অমুক নেতা, আমি বিশেষভাবে হাজারো ছেলেকে সহযোগিতা করেছি, 3000 ছেলে জামিন পেয়ে এসেছে, আমি আমার টাকা দিয়ে করেছি।
এগুলাই বলবে। কিন্তু এইটা নেত্রী পর্যন্ত বুঝতে দিবে না যে আপনি আপনার বাপের জাগা জমি সম্পত্তি বেচিয়া, আপনি 18 মাস থানায় থাকিয়া, জেল খাটিয়া আপনি নিজ চেষ্টায় বেরিয়ে এসেছেন, কোনো নেতা আপনার খবর নেয়নি। এই খবর নেত্রী কান পর্যন্ত অতীতও দিত না, এই মুহূর্ত দিচ্ছে না। সেই জন্যই আমি প্রশ্নটা রাখছি যে আওয়ামী লীগের তৃণমূল কারা, যাদেরকে বলা হয় আওয়ামী লীগের প্রাণভোমরা, যাদেরকে বলা হয় আওয়ামী লীগের শক্তি, তারা কারা? তাদের কথা কি আজও এখন পর্যন্ত নেত্রীকানে পৌঁছানোর কোনো ব্যবস্থা করেছে এই নেতারা? নাকি এখনো তারা সেই সহমত ভাই লীগ চালু করে রেখেছে, যে তারা তাদের নির্দিষ্ট কিছু লোকজন দিয়ে কথা বলাবে, পরে ওনারা বক্তৃতা দেবে, এরপর নেত্রী বা কোনো সেন্ট্রাল লিডার বক্তৃতা দিয়ে মিটিং শেষ? আজকে থেকে আপনারা দাবি জানান যে সেন্ট্রাল লিডারদের সামনে আমাদের সময় দিতে হবে, যে আমরা 5 জন কথা বলবো, নেত্রীর সামনে আমরা 5 জন তৃণমূল কথা বলবে, যারা জেল খেটে এসেছে, যারা রাস্তাঘাটে মিছিল করছে, মিটিং করছে, কাঁপায়া রাখছে এখনো দেশে, সারা দেশে এখনো যেসব ছেলেপেলেরা নিজের জীবনের মায়া ত্যাগ করে, পরিবারের মায়া ত্যাগ করে এখনো আওয়ামী লীগের স্লোগান তুলছে, তারাই আগে কথা বলবে। তারা কথা বলবে, কোনো নেতা না। এটাই হওয়া উচিত এবং এটার দাবি জানানো উচিত। এই জন্য আমি কথাটা বললাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।